একদিনে দুই দলের সমাবেশে রাজনীতির মাঠে উত্তাপ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি বিএনপির, বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার ঘোষণা ক্ষমতাসীনদের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। নাজুক ঢাকা নিতে পারছে না 1 ঘন্টার বৃষ্টিও। 87 মিলিমিটারে অচল হয়ে পড়ে বিভিন্ন সড়ক, দিনভর যানজটে ভোগান্তি। হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিনে অনিশ্চয়তা, এখনো হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। একদিনে দুই দলের সমাবেশে রাজনীতির মাঠে ছড়াচ্ছে উত্তাপ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ 3 দফা দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই মিছিল, ব্যানার, প্লেকার্ড নিয়ে যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন বিএনপি কর্মীরা। বিকেল 3টার পর একে একে অস্থায়ী মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করে যে কোনো মূল্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এমন ঘোষণা দেন বক্তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি জামাত দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আবারও দেশের শাসনভারের দায়িত্ব দেয়। তাই আন্দোলনের নামে বিএনপি জামাত কোনোভাবেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রুখতে পারবে না। আবারও নাশকতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন নেতারা। অহেতুক কোনো প্রকল্প পাশ করবে না সরকার, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী ও টেকসই নির্মাণ প্রয়োজন। বলেন, সীমিত সম্পদেই দেশকে এগিয়ে নিতে গবেষণায় মনোযোগী হতে হবে প্রকৌশলীদের। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের এক হাত নেন শেখ হাসিনা। তার পাল্টা প্রশ্ন, উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন? উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ। ভঙ্গুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প। প্রযুক্তির বিকাশে বাংলাদেশ যে উন্নয়ন ও উদ্ভাবনের নতুন যুগে প্রবেশ করেছে, তার নেতৃত্বে দেশের প্রকৌশল সমাজ। পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আইবির সদস্যরা। নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে। আইবি নেতারাও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। সরকার প্রধান বলেন, সীমিত সম্পদের এই দেশে এমন কোনো প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক। গবেষণার আহ্বান জানান প্রকৌশলীদের। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, একটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু
কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণাও দরকার। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না। হ্যাঁ, বানানোর সময় একটা খরচ আছে, পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ, সে খরচটা কমে যায়। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারা জীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে? এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা? আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়নের সারথি হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা। কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে সেটা আমরা বিবেচনা করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। অলস বসিয়ে রেখে পায়রায় শত শত কোটি টাকা ক্ষতির পর মাতার বাড়িরও একই পরিণতি। স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাবে সমান তালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন। আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিমন্ত্রীর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় 1320 মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। 2020 সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় 2 বছর সময়। আর এতে রাষ্ট্রের গচ্চা যায় প্রতি মাসে 100 কোটি টাকার বেশি। তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা হয়ে যায়। সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইন্ডিভিজুয়াল ওনারশিপে, লিডারশিপে এগুলো হচ্ছে। কেউ পিছিয়ে যাচ্ছে, তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না, তাকে কেউ ধরাধরি ঠেলাঠেলিও করছে না। বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে, ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও। এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি, সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। এক বছরে 15.5 লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড গড়েছে। পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতারবাড়ির অস্থায়ী জেটিতে 155টি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় 15 কোটি টাকা। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনো তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশখালীর সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে। জেটি কিংবা কন্টেনার ইয়ার্ড তো অনেক দূরের কথা, শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো, আর তাতে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। 2023 সালের 25 এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম। গত এক বছরে কয়লাবাহী 24টি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও 131টি ছোট জাহাজ। চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে 4টি কয়লাবাহী জাহাজ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ, টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে 14 কোটি টাকার বেশি। যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে। বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা জেটি না হলেও আপাতত বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই ভেড়ানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র 2 থেকে 3 দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। এখন মতো টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি। যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে। যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত 16 মিটার গভীর এবং 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। মাতারবাড়ি বন্দরে অন্তত 8000 কন্টেনার নিয়ে 14 মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাছে গাছে থরে থরে ফুটেছে ফুল। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে ফুলেল ঢাকার সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। গরমে হাহাকার, বৃষ্টিতেও চরম ভোগান্তি, নানা সমস্যায় জর্জরিত ঢাকা যেন নিতে পারছে না 1 ঘন্টার বর্ষণও। সকালে 87 মিলিমিটারের বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর বিভিন্ন পথ ঘাট। এতে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট, সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্কুল আর অফিসগামীদের। প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলজটে মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 11। অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি। ঘুম ভেঙে বাইরে বের হয়ে যেন জিম্মি জলাবদ্ধতায়। অফিস, স্কুল সব শিডিউল যেন এলোমেলো। রাস্তাঘাট ধুপে গেছে, এজন্য এক হাতে জুতা এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের কাছে। রাস্তার মানে খুবই খারাপ অবস্থা, ড্রেনে যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইটে যেতে হচ্ছে, পা পুরো ভিজে গেছে, চুলকাইতেছে পা। বিঘ্ন ঘটে যান চলাচলেও। যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে। কোথাও কোথাও বাড়ির সামনে, এমনকি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি। সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। সিএনজি, অটোরিকশা এরা হচ্ছে ভাড়া দ্বিগুণ বাড়ায় নাই। মাত্র 1 ঘন্টা। আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে 87 মিলিমিটার বৃষ্টি। ভয়টা সেখানেই। মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে? বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা, তাই আবারও তোপের মুখে নগরবাসীর। দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের। গাড়িগুলো যখন যাচ্ছে, গাড়ির ইয়েতে ঢেউয়ে দোকানপাট মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে, এটা চরম দুর্ভোগ। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। তাপমাত্রার পারদ বাড়লে যেমন হাঁসফাঁস করছে নগরবাসী, তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের। তাহলে কি রোদ বৃষ্টি কিছুই নেওয়ার ক্ষমতা হারিয়েছে তিলোত্তমা নগরী ঢাকা? তীব্র গরম, তার মধ্যে একটু বর্ষা হলেই হাঁটু পরিমাণ পানি। কার ভালো লাগে এই শহরে থাকতে? যেভাবে আমরা ঢাকাটাকে নিজেদের জন্যই বসবাসের অযোগ্য করে তুলেছি, এটা যদি এখন ঠিক করতে আমাদের আসলে প্রায় অসম্ভবই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নগর হিসেবে যে কোনো ধরনের চাপ নেওয়ার সক্ষমতা ঢাকা শহর হারিয়েছে। পপুলেশন যা থাকার কথা ছিল 4-5 গুণ পপুলেশন, অবকাঠামো আমরা তৈরি করতে পারিনি, জলাশয় সবুজ ধ্বংস করেছি। এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো অভিঘাতেই আমরা ঢাকাবাসী জর্জরিত। শুধু কর্তৃপক্ষই নয়, নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও।
চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝুম বৃষ্টিতে ডুবেছে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলও। বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। এছাড়া বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে মারা গেছেন 4 জন, আহত হয়েছেন 6 শ্রমিক। প্রায় 2 ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে সাভারের আশুলিয়া, জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। শনিবার ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নামে ঝুম বৃষ্টি। এতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বেশ কয়েকটি এলাকায় জমে যায় পানি। উপচে দোকানপাটেও ঢুকে পড়ে পানি। এতে স্বস্তির বৃষ্টি পরিণত হয় অস্বস্তিতে। কর্মজীবীরা বাড়ি থেকে বের হয়েই পড়েন দুর্ভোগে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। লোহা বিন্দে লোহায় যা পায়ে গাইতে ফাইটা গেছে, তাও জুতা পেতে হাঁটতে পারি না, পানির মধ্যে কেদা ছিটতে দেখে। তাই আমাদের বৃষ্টি হলেই সমস্যা হয়ে যায়। দীর্ঘদিন ধরে রোডটা উন্নয়নের ছোঁয়া বইতেছে, অথচ ড্রেন খুদে ড্রেনের কোনো ব্যবস্থা নিচ্ছে। সামান্য বৃষ্টিতেই যখন জলজটে নাকাল অবস্থা, তখন মেয়রের ভরসা কুইক রেসপন্স টিম। কোথাও জলাবদ্ধতা হলেই হটলাইনে ফোন করলেই মিলবে সমাধান, এমনটাই জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, খাল ড্রেনে বর্জ্য ফেলায় জলাবদ্ধতার কারণ। বৃষ্টির পানি ড্রেন হয়ে নেমে যাবে খাল কিংবা জলাশয়ে, এই তো নিয়ম। তবে চিরচেনা এই নিয়মে ব্যত্যয় কেন? প্লাস্টিক আর ময়লা জমে বন্ধ হয়ে গেছে ড্রেনের মুখ, আর এতেই অল্প বৃষ্টিতেও ডুবে গেছে রাস্তা। ড্রেনের ঢাকনা খুলে দিয়েও সম্ভব হচ্ছে না পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার এমন চিত্র হরহামেশাই চোখে পড়ে রাজধানীর রাস্তাগুলোতে। সৃষ্টি হয় জনদুর্ভোগ। জলাবদ্ধতা দূর করতে রাজধানীর সকল রাস্তায় তো আর ড্রেনের ঢাকনা খুলে দেয়া সম্ভব নয়। সম্ভব নয় পানির নিচে ড্রেনের ঢাকনা পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করা। তাহলে এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের তৎপরতা বাড়ানোর কথা, জনসচেতনতা সৃষ্টির কথা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই যখন রাজধানী ভেসে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখন উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনীর। যে প্রদর্শনীতে স্থান পায় ড্রেন থেকে তুলে আনা কিছু নাগরিক বর্জ্য, যা উদ্ধার করা হয় রাজধানীরই বিভিন্ন ড্রেন এবং খাল থেকে। এসব বর্জ্যই প্রতি বছর জলজট তৈরির অন্যতম কারণ। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, সুন্দর নগরী গড়তে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। ড্রেনে আমরা ময়লা ফেলাচ্ছি, এর ফলে বৃষ্টি পড়লে আমাদের রাস্তাঘাটে পানি উঠে যায়। ড্রেনের মধ্যে পানি আটকে যাচ্ছে, যার ফলে অনেক জায়গায় পানি জমে থাকে, এতে আমাদের যাতায়াতের সমস্যা হয়। আর চিপস খাই, ওই চিপসের প্যাকেটটা কিন্তু আমরা রাস্তায় ফেলে দিই। আমরা নানা ধরনের পানির বোতল খাই, তারপর ক্যান খাই, এগুলো যদি আমরা রাস্তায় ফেলে দিই তাহলে এগুলো ড্রেনে যায় আটকে যায়। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান উত্তরের মেয়র, যার হটলাইন নম্বর 16106। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা যে ধরনের জলজটের আমরা খবর পাবো, ইমিডিয়েটলি সেখানে গিয়ে আমরা কুইক রেসপন্স টিমের মাধ্যমে এটিকে আমরা খুলে দিয়ে আসবো। খালে বা ড্রেনে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার সরকারকে বিশ্ব নেতারা প্রশংসা করছেন, কিন্তু একটি পক্ষ বর্তমান সরকার নিয়ে পরিকল্পিতভাবে নানা বিষোদ্গার করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেটি সমগ্র পৃথিবী আজকে প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন, ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রশংসা করেন, জার্মান চ্যান্সেলর প্রশংসা করেন, কিন্তু 2-1টি দল এটি প্রশংসা করতে পারে না। বিএনপি সহ তাদের মিত্ররা এটি প্রশংসা করতে পারে না। এদিকে জাতি সংকটকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, সরকার দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছে। আমার দেশ প্রজারা বলবেন, আমি চালাবো, আমি সরকার গঠন করব, আমি সরকার পরিবর্তন করব। উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য, আমার ভাইয়ে ভাইয়ে বৈষম্য করা, সেটার থেকে আমরা মুক্তি চাই। এখন দেখেন,
সেই অর্জন, সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। এটা আমি আগেও কয়েকবার বলছি, মালিকানা তাদের হাতে নাই, এটা হলো বাস্তব কথা। এখন জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। হজে যেতে ভিসা আবেদনের শেষ দিনেও অনিশ্চয়তা। ভিসার দিকে তাকিয়ে প্রায় 18,000 হজ যাত্রী। হাব বলছে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের মধ্যেই শেষ হবে বাকি ভিসার প্রক্রিয়া। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3,000-এর বেশি যাত্রী। চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এ এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা। তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবাই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। বাবা মা, আমার নানি, আমার খালুর সাথে যেতে পারছি, তাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক এবং আমাদেরকে সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করুক। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনও ভিসার অপেক্ষায় 15,000-এর বেশি মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে। হজযাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হজ ব্যবস্থাপনা, এখানে একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে ঘন্টায় ঘন্টায়। আমরা আশা করি সবাই মিলে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি। হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3,200 জনের বেশি হজ যাত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার হাজার মুসল্লি। তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের। এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় 18,000 যাত্রী। তবে হাব কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না, এবার আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ। ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে বিকেএমইএ। দীর্ঘমেয়াদী সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজ ও সাশ্রয়ী করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন। এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন FIEO। এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল AEPC। যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা। কথা হচ্ছে, আপত্তি থাকার কোনো কারণ নেই। কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিয়ম মেনে এই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে, আমার মনে হয় বিষয়টা খতিয়ে দেখা দরকার। কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা? C&F এজেন্টদের তথ্য বলছে, ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে 1 কেজি কোনো পণ্য পাঠাতে 3 থেকে 4 মাস আগে খরচ পড়তো $2.30 থেকে $2.80। গেল ঈদের আগে তা বেড়ে $5.50 ঠেকার পর বর্তমানে নেমেছে $4.30 থেকে $5.20। অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে $3.60 থেকে $4.20। আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে 6 সেন্ট, অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে $1 করে। এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের। ব্যবসাটা তো আমাদের করতেই হবে। ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসে আমাদের কম্পিটিটর। আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত। বাজার ধরতে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের সুদ হার ও ডলারের দাম বৃদ্ধি, অগ্রিম আয়কর সহ নানা কারণে ব্যবসা বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রাজধানীতে US ট্রেড শো এর 29তম আয়োজনে এসে এমনটি জানালেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের সভাপতি। বাংলাদেশে আমেরিকান পণ্য, সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী করতে রাজধানীতে চলছে 29তম US ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে 3 দিনব্যাপী এই বাণিজ্য প্রদর্শনের স্টলগুলোতে তুলে ধরা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের কসমেটিক্স, তথ্য প্রযুক্তিগত পণ্য ও খাদ্য উপকরণ। টোটাল একটা হিউম্যান বিং এর লাইফস্টাইলের যা যা লাগবে সব অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের আছে। রিজনেবল প্রাইসে আমরা অনেক হাই এন্ড ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর কি। রোবট ম্যানিপুলেশন বা রোবটে যদি আমরা কোনো প্রিসেট প্রোগ্রাম করতে চাই, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করাই। অনেকে আমাদের স্টল ভিজিট করতেছে, অনেকে কার্ড নিচ্ছে, অনেকে অর্ডার করছে। নির্ভেজাল ভালো পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কেনাকাটার পাশাপাশি দেশটিতে পড়ালেখার জন্য ভিসা প্রক্রিয়ার বিষয়েও জানতে পারছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। খুব কনফিউজ থাকি যে আসলে এটা অথেন্টিক কিনা, তো সেই বিশ্বাস থেকে আমাদের এখানে আসা। নিউ ইয়র্কের প্রোডাক্ট তো আমি একটু দেখতে আসলাম, 6 মাস ধরে চেষ্টা করতেছি। আর ওখানে তো মানুষ পড়াশোনা করার জন্যই যাচ্ছে, পড়াশোনা প্লাস জব। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দাম বৃদ্ধি সহ নানা কারণে আমেরিকা বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই চ্যালেঞ্জটা তো শুধু আমেরিকান ব্যবসায়ীদের জন্য না, এটা বাংলাদেশি ব্যবসায়ীরাও একই চ্যালেঞ্জ ফেস করছে। এই ডলারের দাম আপনার যে স্টেবল না, হ্যাঁ, তারপরে ইনফ্লেশন বা ধরেন আমাদের যে লজিস্টিক সমস্যা আছে, ব্যুরোক্রেসি আছে। দেশি বিদেশি 44টির বেশি প্রতিষ্ঠানের 80টি স্টলে প্রদর্শন করা হচ্ছে 100টিরও বেশি মার্কিন পণ্য ও সেবা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল নর্দমা, পলিথিন আর নানা ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় খালের পানি প্রবাহিত হচ্ছিল না দীর্ঘদিন ধরে। সকালে খাল উদ্ধারে নামেন 1000 স্বেচ্ছাসেবী। তবে আবর্জনা বেশি থাকায় শ্যামাসুন্দরীর পরিচ্ছন্নতার কাজে বেগ পেতে হয় তাদের। এমন উদ্যোগকে সাধুবাদ জানান নগরবাসী। নগরের চেকপোস্ট থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কারে বিডি ক্লিনের ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ 9 জেলার 1000 সদস্য অংশ নেন। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের খবর। রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল। গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। গ্রীষ্মের রূঢ়তা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন। রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ? আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক? নেই হয়তো কিছুই। আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য? ইটনগরে আজও তো ফোটে ফুল। দীপ্ত কৃষ্ণচূড়া, জারুলের বেগুনি জৌলস, সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নোলক স্মৃতি? নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধপধপে সুন্দরে। আমাদের বাংলাদেশের তো 6টা ঋতু, 6টা ঋতুর 6 রকমের রূপ হয়। আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ। এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল, সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। গ্রীষ্ম ফুলের রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার। এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা। আমাদের এই যে অস্বস্তি গরমের, সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য। অচিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নেবে গ্রীষ্ম। যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন এক চিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতি প্রেমীদের চোখে। আর এজন্যই হয়তো কবি লিখেছেন, কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণে ও গন্ধে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনে 2 দলের সমাবেশে রাজনীতির মাঠে উত্তাপ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি বিএনপির। বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার ঘোষণা ক্ষমতাসীনদের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন, পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।